আপনি কি জানেন এই মুহূর্তে আপনার মাথার উপর দিয়ে প্রায় 14,000 কৃত্রিম উপগ্রহ ঘুরছে? এইটুকু শুনে হয়তো ভাবছেন বাহ অনেক তো, কিন্তু যদি বলি একটি দেশ একা, হ্যাঁ একটি মাত্র দেশ এই সংখ্যার চেয়ে 14 গুণ বেশি স্যাটেলাইট একসঙ্গে আকাশে ছেড়ে দিতে চাইছে, তাহলে কি ভাববেন? গল্প নয়, রূপকথা নয়, এটা এক মুহূর্তে জেনেভার একটি অফিসে জমা পড়া একটি দরখাস্তের বাস্তবতা। আর সেই দরখাস্তটি যে দেশ থেকে এসেছে তার নাম চীন। কিন্তু থামুন, পুরো ছবিটা এখনো পরিষ্কার হয়নি। এই গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু স্তর, এমন কিছু হিসাব যেগুলো জানলে আপনি নিজেই বুঝবেন পৃথিবীর ভূরাজনীতি এখন একটা সম্পূর্ণ নতুন মোড় নিতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটি ভবন আছে। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হয়, কিন্তু এই ভবনের ভেতরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো আক্ষরিক অর্থে আকাশ পাতাল বদলে দিতে পারে। এখানেই বসে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন, সংক্ষেপে ITU। সংস্থাটি জন্ম হয়েছিল 1865 সালে, যখন টেলিগ্রাফি ছিল প্রযুক্তির শেষ কথা। মানুষ তখন স্বপ্নেও ভাবেনি যে একদিন লোহার বাক্স আকাশে ভাসবে, পৃথিবীর ছবি তুলবে, ইন্টারনেট দেবে, এমনকি যুদ্ধের হাতিয়ার হয়ে উঠবে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে এই সংস্থাটি ঠিক করে কোন দেশের স্যাটেলাইট আকাশের কোন জায়গায় বসবে। মহাকাশে জমি বরাদ্দের দপ্তর বলতে পারেন একে। আর ঠিক এই দপ্তরের টেবিলে গত কয়েক সপ্তাহে এসে পড়েছে এমন একটি আবেদন যা দেখে অভিজ্ঞ কর্মকর্তারা পর্যন্ত কিছুক্ষণ কথা বলতে পারেননি। ব্যাপারটা আরেকটু গুছিয়ে বলি। গত বছরের ডিসেম্বরের একেবারে শেষের দিকে চীনের হেবি প্রদেশের জিনজিং নামের একটি এলাকায় চুপচাপ একটি নতুন প্রতিষ্ঠান গড়ে উঠল, পুরোটাই সরকারি অর্থায়নে। বাইরের কেউ জানতো না যে ঠিক কী উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি তৈরি হচ্ছে। ডিসেম্বর শেষ হতে না হতে উত্তরটা এসে গেল। সেই প্রতিষ্ঠান থেকেই জেনেভায় ITUতে জমা পড়ল ইতিহাসের সবচেয়ে বড় মহাকাশ আবেদনপত্র। চীন বলছে তারা দুটি আলাদা কর্মসূচির আওতায় প্রায় 1,93,428টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চায়। CTCO এর CTC-2 এর এই দুই কর্মকর্তা, প্রতিটিতে প্রায় 96,714টি করে উপগ্রহ থাকবে, আর এগুলো ছড়িয়ে থাকবে 3,660টি আলাদা কক্ষপথে। সংখ্যাটা একটু মাথায় ঢুকতে দিন। এই মুহূর্তে পুরো মানব সভ্যতা মিলে যত স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে, চীন একাই তার চেয়ে বহুগুণ বেশি পাঠাতে চাইছে। একটি দেশ, একটি আবেদন। একটু ভাবুন, এই স্যাটেলাইটগুলো কোথায় বসবে? উত্তরটা শুনলে গায়ে কাটা দিতে পারে। এগুলো যাবে লো আর্থ অরবিটে, মানে পৃথিবীর একেবারে গা ঘেঁষে। কিছু থাকবে মাত্র 400 কিলোমিটার উচ্চতায়, বাকিগুলো 2000 কিলোমিটারের মধ্যে। এত কাছ থেকে পৃথিবীকে দেখা মানে হলো গ্রহের প্রতিটি কোণা, প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন সবকিছু রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। শুধু পর্যবেক্ষণ নয়, লাইভ ভিডিও ফিড, নিখুঁত ড্রোন অপারেশন, সামরিক অভিযান, মিলিটারির পর্যায়ে নির্ভুলতা, সবকিছু। কিন্তু আসল কথাটা কি এখানেই শেষ? মোটেও না। এই খবর যখন আটলান্টিকের ওপাশে পৌঁছলো, তখন ওয়াশিংটনে কী প্রতিক্রিয়া হলো সেটা একটু কল্পনা করুন। ইলন মাস্কের SpaceX কোম্পানি গত 1.5 দশক ধরে ঘাম ঝরিয়ে স্টারলিংকের নামের একটি উপগ্রহ নেটওয়ার্ক গড়ে তুলেছে। 15 বছরে অক্লান্ত পরিশ্রম করে তারা এখন পর্যন্ত মোটামুটি মাত্র 4,000 স্যাটেলাইট কক্ষপথে বসাতে পেরেছে। আর চীন বলছে তারা মাত্র 7 বছরের মধ্যে এর 50 গুণ বেশি করে দেখাতে পারবে। 7 বছর, তাও আবার 50 গুণ। একটি ক্যালকুলেটর হাতে নিয়ে 7 বছরে 2 লক্ষ, মানে বছরে প্রায় 28,500, মাসে প্রায় 2375টি, সপ্তাহে 500-র কাছাকাছি, আর দিনে দিনে 70টিরও বেশি স্যাটেলাইট তৈরি করতে হবে এবং একই সঙ্গে সেগুলো রকেটে করে আকাশে পাঠাতে হবে। প্রতিটি দিন বিরতি নেই, ছুটি নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এটা কি আদৌ সম্ভব? পৃথিবীর সব দেশ মিলেও চেষ্টা করলে কি এই গতিতে স্যাটেলাইট বানানো আর উৎক্ষেপণ করা যায়? অনেক মহাকাশ বিশেষজ্ঞ সরাসরি বলেছেন অসম্ভব, কিন্তু চীনের প্রস্তুতি দেখলে মনে হয় তারা অসম্ভব শব্দটাকে নিজেদের অভিধান থেকে বহু আগেই বাদ দিয়ে দিয়েছে। কারণ চীন এই কাজটা আর একা করতে চাইছে না, তারা একটি বিশাল জোট গড়ে তুলেছে। স্যাটেলাইট তৈরির কারখানা শুধু চীনের মাটিতে হবে না, ছড়িয়ে যাবে তাদের মিত্র দেশগুলোতেও। এই তালিকায় কোন কোন নাম আছে শুনলে অনেকেই চমকে উঠবেন। ইরান আছে, পাকিস্তান আছে, আর আছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। আমাদের মাটিতেও চীনা স্যাটেলাইট
স্যাটেলাইট তৈরির কারখানা বসতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ভূরাজনীতির দাবা খেলায় এরকমই হয়। যে দেশকে গতকাল পর্যন্ত কেউ মহাকাশ প্রযুক্তির হিসাবে ধর্তব্যই আনেনি, আজ সেই দেশে হয়ে উঠতে পারে একটি বিশ্ব মানের প্রকল্পের অংশীদার। ইরানের ভূমিকাটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। চীন ইরানকে এই প্রকল্পের একটি মূল উৎপাদন কেন্দ্র হিসেবে প্রস্তুত করছে। লক্ষ্য হলো প্রতি সপ্তাহে অন্তত 100টি স্যাটেলাইট ইরান থেকে আকাশে সরবরাহ করা। ইরানের দক্ষ রকেট বিজ্ঞানী আছে, উন্নত অবকাঠামো আছে, দশকের পর দশক ধরে গড়ে তোলা প্রযুক্তিগত সক্ষমতা আছে। চীন এই সব কিছুকে একটি ছাতার নিচে নিয়ে আসতে চায়। বিনিময়ে ইরান কি পাচ্ছে? এখানেই গল্পটা আরেকটু গভীর হয়। চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে, বাইদু। আমেরিকার জিপিএসের মতোই এটি গোটা পৃথিবীকে কভার করে। ইরানের এই সিস্টেম সরাসরি প্রবেশাধিকার দেওয়া হয়েছে। দুটি গ্রাউন্ড স্টেশন ইরানের মাটিতে চীন নিজ খরচে তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, চীনের বিশাল গোয়েন্দা উপগ্রহ নেটওয়ার্ক, কিছু সুবিধাও ইরান পাচ্ছে বলে জানা যাচ্ছে। মানে ইরান এখন আমেরিকার জিপিএসের উপর নির্ভরশীল নয়। তারা চীনের সিস্টেম দিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র গাইড করতে পারবে, সামরিক অভিযান চালাতে পারবে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে, সবকিছুই আমেরিকার চোখের আড়ালে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটা অন্যখানে। এই মুহূর্তে মহাকাশে যে 14,000 স্যাটেলাইট ঘুরছে, সেগুলোর কক্ষপথ সামলানোই যথেষ্ট জটিল হয়ে পড়েছে। মাঝে মধ্যে দুটি উপগ্রহ বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে, সংঘর্ষের ঝুঁকিও তৈরি হয়। এই বাস্তবতায় যদি আরও 2 লক্ষ উপগ্রহ ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি দাঁড়াবে? মহাকাশ আক্ষরিক অর্থে একটি যানজটপূর্ণ মহাসড়কে পরিণত হবে। একটি ভুল গণনা, একটি সামান্য বিচ্যুতি আর ধ্বংসাবশেষের চেইন রিয়াকশন শুরু হয়ে যেতে পারে, যাকে বিজ্ঞানীরা বলেন কেসলার সিনড্রোম। এমন পরিস্থিতি হলে পুরো লো আর্থ অরবিট কয়েক দশকের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। আর স্টারলিংকের সঙ্গে সরাসরি সংঘর্ষের ঝুঁকি, সেটা তো আরও জটিল। একই কক্ষপথে যদি স্টারলিংক আর চীনা উপগ্রহ দুটি জায়গা দাবি করে, তাহলে কার পক্ষে রায় যাবে? আইটিইউ কি পারবে চীনকে না বলতে, নাকি প্রথমে আসলে প্রথমে পাবে এই নীতিতে চীন নিজেই জায়গা দখল করে নেবে? সত্যি বলতে ইতিহাস আমাদের একটি স্পষ্ট উত্তর দেয়। চীন কখনো আন্তর্জাতিক বিরোধিতার কাছে মাথা নোয়ায়নি। তাদের দরকার হলে তারা করে দেখিয়েছে, অনুমতি থাকুক আর নাই থাকুক। এবার একটু নিজেদের দিকে তাকানো যাক। বাংলাদেশ, আমাদের মহাকাশ যাত্রার অভিজ্ঞতাটা মনে করুন একবার। যখন আমরা প্রথমবার নিজেদের স্যাটেলাইট পাঠাতে চাইলাম, তখন কি হয়েছিল? নিজস্ব কক্ষপথে স্লট পাইনি। অস্ট্রেলিয়া আপত্তি করেছিল, ভারত বাধা দিয়েছিল, আরও অনেক দেশ পথ আটকে দিয়েছিল। শেষ পর্যন্ত রাশিয়ার কাছ থেকে স্লট ভাড়া নিয়ে BS-1 উপগ্রহটি আকাশে গেল। সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, মহাকাশে জায়গা পেতে হলে শক্তি লাগে, কৌশল লাগে, সঠিক বন্ধু লাগে। এই প্রেক্ষাপটে চীনের বিকল্প প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি অসাধারণ সুযোগের জানালা খুলে দিতে পারে। ধরুন আমরা এই প্রকল্পের অংশীদার হলাম। সপ্তাহে 100টি না পারি, মাসে যদি 12টি স্যাটেলাইটও তৈরি করতে পারি, সেটাই হবে বিশাল এক লাভ। কারণ এতে শুধু স্যাটেলাইট তৈরি হবে না, তৈরি হবে দক্ষ জনশক্তি। আমাদের তরুণ ইঞ্জিনিয়াররা মহাকাশ প্রযুক্তির হাতে খড়ি নেবে। স্যাটেলাইট ডিজাইন থেকে শুরু করে উৎক্ষেপণ পর্যন্ত পুরো চক্রটি শিখবে। আর এখানে একটি কথা না বললেই নয়, স্যাটেলাইট উৎক্ষেপণের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, এই দুটি প্রযুক্তি মূলত একই গাছের দুটি ডাল। রকেট ইঞ্জিন বানানো শিখলে ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনও বোঝা যায়। মহাকাশে গবেষণার আড়ালে একটি দেশ তার প্রতিরক্ষা সক্ষমতা নীরবে গড়ে তুলতে পারে। ভারত এভাবেই করেছে, পাকিস্তান এভাবে করেছে, উত্তর কোরিয়া এভাবেই করেছে। বাংলাদেশ কেন পারবে না? কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই সিদ্ধান্ত শুধু সরকারের নয়, এটা ভবিষ্যতে আমাদের সবার।